नमस्कार तुम्हारे सकल के डेस्टिनेशन की यूट्यूब चैनले स्वागत। देखो আমরা আগের দিন এসএসসি এমটিএস পরীক্ষার যে লাস্ট শিফটের প্রশ্নগুলো করছিলাম আজকে তার সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো দেখো প্রথমেই যে প্রশ্নটা আছে সেকেন্ড পার্টের, গৌতম বুদ্ধ ভারতের কোন বৌদ্ধ স্থানে প্রথম ধর্মপ্রচার করেছিলেন? কুশীনগর নাকি বারবার গুহা নাকি বোধগয়া নাকি সারনাথ? তো দেখো গৌতম বুদ্ধ যিনি কিনা বৌদ্ধ ধর্মের সংস্থাপক, ঠিক আছে, বৌদ্ধ ধর্মের সংস্থাপককে গৌতম বুদ্ধ, তিনি তার যে প্রথম ধর্মের উপদেশটা দিয়েছিলেন সেই ঘটনাটাকে কি বলা হয়? ধর্মচক্র প্রবর্তন। ঠিক আছে, ধর্মচক্র প্রবর্তন। ঠিক আছে, সেটি কোথায় তিনি দিয়েছিলেন? সেটি দিয়েছিলেন তিনি সারনাথে। ঠিক আছে, ইউপি যে বারাণসী সেখানে একটা সারনাথ বলে যে জায়গা আছে সেখানে তিনি তার প্রথম যে উপদেশ সেটা দিয়েছিলেন। 5 জন ব্রাহ্মণকে তিনি তার প্রথম উপদেশ দিয়েছিলেন। ঠিক আছে, এরপর দেখো গৌতম বুদ্ধ সম্পর্কে কয়েকটা ছোট ছোট তথ্য যেগুলো পরীক্ষায় আসে। যেমন প্রথমত একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে গৌতম বুদ্ধের অন্য একটি নাম কি? ঠিক আছে, গৌতম বুদ্ধ। ঠিক আছে, তার দেখো অন্যান্য আরও কয়েকটি নাম আছে, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে নাম সেটা হচ্ছে শাক্যমুনি। ঠিক আছে, নামটা হচ্ছে তোমার শাক্যমুনি। এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় এসেছে যে শাক্যমুনি নামে কে পরিচিত? ঠিক আছে, শাক্যমুনি নামে কে পরিচিত? ঠিক আছে, এরপর দেখো গৌতম বুদ্ধ যখন তিনি তার ধ্যান করার জন্য বা তার ধর্ম প্রতিষ্ঠানের জন্য প্রতিস্থাপনা করার জন্য তিনি ঘর ছাড়লেন, তার যে ঘর ছাড়ার ঘটনা সেটাকে একটা নাম দেওয়া হয়েছে, সেটাকে বলা হয় মহাভিনিষ্ক্রমণ। কি বলা হয়? মহাভিনিষ্ক্রমণ। তো মহাভিনিষ্ক্রমণটা কি? গৌতম বুদ্ধের যে বাড়ি ছাড়ার ঘটনা সেটাকে বলা হয় মহাভিনিষ্ক্রমণ। তাছাড়াও দেখো আরও কয়েকটি বিষয়, যেমন গৌতম বুদ্ধের প্রথম গুরুকে, ফার্স্ট গুরু, এই প্রশ্নটা তোমরা ডাব্লিউপি কেবি পরীক্ষায় পাবেই, সেটা হচ্ছে আলার কালাম। আলার কালাম এটা হচ্ছে কে? তার প্রথম গুরু। এবং সেকেন্ড গুরু তিনি হচ্ছেন উদ্রক। কে? উদ্রক। এরপর দেখো বৌদ্ধ ধর্মের যে সমস্ত নীতিগুলো এগুলো কোথায় লেখা আছে? বৌদ্ধ ধর্মের যে সিদ্ধান্ত সেগুলো কোথায় লেখা আছে? ত্রিপিটকে লেখা আছে। ঠিক আছে, ত্রিপিটক কি? 3টা পিটককে একসাথে বলা হয় ত্রিপিটক: বিনয় পিটক, সূত্র পিটক আর অভিধম্ম পিটক। ঠিক আছে, এরপর দেখো পরবর্তী প্রশ্ন, লাহোর চুক্তি 1846 সালে ব্রিটিশ সাম্রাজ্য এবং ড্যাশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। প্রথমত কি? লাহোর চুক্তি। ঠিক আছে, 1846 সালে এটি এই চুক্তিটা হয়েছিল কার কার মধ্যে? ব্রিটিশ সাম্রাজ্য এবং মহারাজা দিলীপ সিংয়ের মধ্যে কিন্তু এই সন্ধিটা হয়েছিল। প্রথম যে শিখ ওয়ার, ঠিক আছে, প্রথম যে শিখ ওয়ার, ফার্স্ট শিখ ওয়ারের পর 1846 সালে এই সন্ধিটা হয়। এবং এই সন্ধি অনুযায়ী কাশ্মীর, ঠিক আছে, এই সন্ধি অনুযায়ী কাশ্মীর এবং তার সাথে ছিল জলন্ধরের যে দোয়াব, ঠিক আছে, পাঞ্জাবের যে জলন্ধর, সেই জলন্ধরের যে দোয়াব এরিয়া আছে, ঠিক আছে, সেটা কাদেরকে দিয়ে দিতে হয়? সেটা ইংরেজদেরকে দিয়ে দিতে হয়। ঠিক আছে, এবং আরও একটা জিনিস এই মহারাজা দিলীপ সিং থেকে মনে রাখবে, ভারতের যে কোহিনূর হীরা যেটার উৎপত্তি আমরা কোথায় জানি? সেটা হচ্ছে দক্ষিণ ভারতের যে কাকতীয় বংশ, সেই কাকতীয় বংশে প্রথম কোহিনূর হীরার উল্লেখ পাওয়া যায়। এবং পরবর্তী ক্ষেত্রে সেটা ঘুরতে ঘুরতে যে শিখ মহারাজা দিলীপ সিং তার কাছে আসে এবং 1846 সালে সেই কোহিনূর হীরাটি মহারাজ দিলীপ সিংয়ের কাছ থেকে কার কাছে চলে যায়? ব্রিটিশদের কাছে চলে যায়, অর্থাৎ ইংল্যান্ডে চলে যায়। ঠিক আছে, এরপর দেখো এখানে আরও একজন মহারাজের কথা উল্লেখ আছে, সেটা হচ্ছেন মহারাজা রণজিৎ সিং। মহারাজা রণজিৎ সিং খুব গুরুত্বপূর্ণ, তার কারণটা কি? দেখো তোমরা শিখদের যে গুরুত্বপূর্ণ তীর্থস্থান সেটা হচ্ছে কি? গোল্ডেন টেম্পল বা স্বর্ণ মন্দির। ঠিক আছে, গোল্ডেন টেম্পল। তো দেখো এই যে গোল্ডেন টেম্পল, এটার নাম কিন্তু প্রথমে গোল্ডেন টেম্পল ছিল না। প্রথমে এটার নাম ছিল, কি নাম ছিল? প্রথমত এটার নাম ছিল হরমন্দির সাহেব। হরমন্দির সাহেব। ঠিক আছে, তারপর রণজিৎ সিং, মহারাজা রণজিৎ সিং তিনি কি করলেন? এই মন্দিরের ওপর সোনার যে আস্তরণ সেটা তিনি দিলেন এবং তার পরবর্তী ক্ষেত্রে এটার নাম হলো গোল্ডেন টেম্পল। এবং ভারতের একটা বিশেষত্ব হচ্ছে কি জানো? এই যে গোল্ডেন টেম্পল, এটা হচ্ছে কি? শিখদের মন্দির।
কিন্তু এটার যে ভিত্তি স্থাপন বা ফাউন্ডেশন যে স্টোনটা সেটা কে রেখেছিল? তার নাম হচ্ছে মীর মিয়া। কি নাম? মিয়া মীর বা মীর মিয়া। ঠিক আছে, তিনি কিন্তু এটার ভিত্তি স্থাপন করেছিলেন। এটাই হচ্ছে ভারতীয়দের সবথেকে গর্বের একটা জায়গা, যে এখানে জাত পাত ধর্ম নির্বিশেষে আমরা সবাই থাকি। এরপর দেখো অন্তর্দয় অন্ন যোজনা। অন্তর্দয় অন্ন যোজনা ড্যাশের বিরুদ্ধে লড়াই করার জন্য সরকার চালু করেছিল। অন্তর্দয় অন্ন যোজনা, দেখো অন্তর্দয় যে অন্ন যোজনা, এটা যারা পোভার্টি লাইনের নিচে আছে, ঠিক আছে, পোভার্টি লাইন তার নিচে যারা আছে তাদের জন্য এটা করা হয়েছিল। অর্থাৎ বিপিএল, বিলো পোভার্টি লাইন যারা হয় তাদের জন্য একটা যোজনা চালু করা হয়েছিল, যাকে বলা হয় অন্তর্দয় অন্ন যোজনা। তো এটা কিসের জন্য? দারিদ্রতাকে দূর করার জন্য এটা কিন্তু চালু করা হয়েছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের লিঙ্গ অনুপাত কত? প্রথমত একটা জিনিস তোমাদেরকে জানতে হবে, লিঙ্গ অনুপাতটা কি বা সেক্স রেশিওটা কি। দেখো সেক্স রেশিওটা হচ্ছে 1000 জন পুরুষের 1000 জন পুরুষের ওপর কতজন মহিলা আছে, মানে 1000 জন পুরুষের পেছনে কতজন নারী আছে, সেটাকে বলা হয় সেক্স রেশিও। তো 2011 যে আদমশুমারি, এখনও পর্যন্ত আমাদের যে লাস্ট সেন্সাস সেটা 2011। 2021-এও সেন্সাস হওয়ার কথা ছিল, কিন্তু করোনার কারণে হয়নি। তো 2011 যে সেন্সাস, সেই অনুযায়ী ভারতের লিঙ্গ অনুপাত হচ্ছে প্রতি 1000 পুরুষে 940 জন মহিলা। ঠিক আছে, এই সংখ্যাটা কিছু কিছু জায়গায় 943 জনও থাকতে পারে। ঠিক আছে, বোঝা গেছে। এরপর দেখো আমাদের যে সেন্সাস, সেই সম্বন্ধে দুটো পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে। প্রথমত, প্রথম সেন্সাস কবে হয়েছিল বা প্রথম জনগণনা কবে হয়েছিল? সেটা প্রথমবার হয়েছিল 1872 সালে। কে করিয়েছিল? তখন ভাইসরয় কে ছিল? লর্ড মিও। তার সময়ে কি হয়েছিল? প্রথমবার আমাদের সেন্সাস হয়েছিল। কিন্তু যদি বলা হয় বৈজ্ঞানিক ভিত্তিতে বা প্রতি 10 বছর অন্তর যে জনগণনা, সেটা চালু কবে থেকে হয়েছিল? 1881 থেকে। কে ছিল তখন? লর্ড রিপন ছিল। ঠিক আছে, রিপন। এবং ইনিয়ে কি করেছিলেন? প্রত্যেক 10 বছর অন্তর জনগণনা প্রচলন করেছেন। এরপর দেখো এখানে যেহেতু সেক্স রেশিওর প্রশ্ন আসছে, তাহলে ভারতের যে সেক্স রেশিও সেটা হচ্ছে 1000 অনুপাত 940 বা কিছু কিছু জায়গায় 943ও থাকতে পারে। ভারতের সর্বোচ্চ সেক্স রেশিও কোথায় আছে? হাইয়েস্ট সেক্স রেশিও। ঠিক আছে, হাইয়েস্ট কোথায় আছে? সেটা হচ্ছে কেরালা। কেরালাতে আছে হাইয়েস্ট সেক্স রেশিও, প্রতি 1000 জন পুরুষে 1084 জন নারী। ঠিক আছে, 1000 অনুপাত 1084। এবং সর্বনিম্ন লোয়েস্ট যদি বলা হয় কোন রাজ্যে, লোয়েস্ট হচ্ছে হরিয়ানা। ঠিক আছে, এইখানকার সেক্স রেশিও কত? 1000 অনুপাত 879। ঠিক আছে, 879। এরপর দেখো 2011 যে সেন্সাস, সেখান থেকে আরও অন্যান্য প্রশ্ন আসে। তার জন্য তোমাদেরকে একটা আলাদা সেন্সাসের ক্লাস অলরেডি করানো হয়েছে, তোমরা কিন্তু আমাদের যে চ্যানেল সেখানে প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। ঠিক আছে, এরপর দেখো পরবর্তী প্রশ্নের দিকে যায়। স্যাম একটি আগ্নেয় শিলার উদাহরণ সম্পর্কে কথা বলছেন। কিসের সম্পর্কে? আগ্নেয় শিলার সম্পর্কে। নিচের কোনটি হতে পারে? তো প্রথমত দেখো শিলা, যেটাকে আমরা কি বলি আমাদের চলতি ভাষায়? পাথর বলি। ঠিক আছে, তো এই যে শিলাকে 3 ভাগে ভাগ করা যায়, মেনলি 3 ভাগে। একটা হচ্ছে আগ্নেয় শিলা, একটা হচ্ছে আগ্নেয়, একটা হচ্ছে পাললিক, আর একটা হচ্ছে তোমার রূপান্তরিত শিলা। তোমরা একটা জিনিস মনে রাখবে, যত রকম যে কারুকার্যের কাজ হয় বা ঘরকে সুন্দর বানানোর কাজ হয়, কোনো প্রতিষ্ঠানকে সুন্দর বানানোর জন্য, কোনো দুর্গকে সুন্দর বানানোর জন্য, সেখানে কিন্তু রূপান্তরিত শিলা ব্যবহার করা হয়। এরপর দেখো আগ্নেয় শিলা। এই আগ্নেয় শিলাকে কি বলা হয়? প্রাথমিক শিলা। এই আগ্নেয় শিলাটা তৈরি হয় কিভাবে? দেখো তোমরা সকলেই জানো পৃথিবীর যে মধ্যভাগ সেটা কিন্তু এখনও প্রচুর পরিমাণে গরম, এবং সেই যে মধ্যভাগে যে প্লাজমা আকারে যেটা থাকে তাকে বলা হচ্ছে ম্যাগমা। কি বলা হয়? ম্যাগমা। এই ম্যাগমাটাই যখন কোনো কারণে বিভিন্ন আগ্নেয়গিরির মাধ্যমে পৃথিবীর বাইরে চলে আসে, তখন তাকে বলা হয় লাভা। এবং সেই লাভাটাই যখন আগ্নেয়গিরির গা বেয়ে বা যতদূর যে লাভাটা বয়ে যাচ্ছে, সেখানে যখন সেটা আস্তে আস্তে জমতে থাকে এবং
পরিবেশের আমাদের প্রকৃতির যে আবহাওয়া সেটার সাথে সাথে কী হয়, ঠান্ডা হয় এবং শক্ত হয়ে যায়, তখন তাকে বলা হচ্ছে আগ্নেয় শিলা। পাললিক শিলা কাকে বলে? সেই যে আগ্নেয় শিলাটার উপর যখন জলের সাথে ক্ষয় হচ্ছে তার ফলে যে শিলাটা তৈরি হয় তাকে বলা হচ্ছে পাললিক শিলা। আর রূপান্তরিত শিলা কাকে বলা হয়? এই পাললিক শিলা এবং আগ্নেয় শিলা যখন রূপান্তরিত হয়ে মাটির নিচে চাপা পড়ার ফলে যখন অন্যরকম একটা পাথর তৈরি হচ্ছে বা একটা শিলায় তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে রূপান্তরিত শিলা। তো আগ্নেয় শিলার উদাহরণ যেমন গ্রানাইট আর ব্যাসাল্ট, ঠিক আছে, গ্রানাইট আর একটা হচ্ছে ব্যাসাল্ট, এই দুটো হচ্ছে কিসের? আগ্নেয় শিলার মেন উদাহরণ। পাললিক শিলা কি? পাললিক শিলা কী হয় জানো তো? এই যে ধরনের যে শিলাগুলো পাললিক শিলা, এই শিলার নিচে কিন্তু নানান সময় যে প্রাকৃতিক গ্যাস, কয়লা, খনিজ তেল এগুলো কিন্তু কোথায় পাওয়া যায়? পাললিক শিলার নিচে পাওয়া যায়। পাললিক শিলার উদাহরণ স্বরূপ তোমরা যেটা জানতে পারো সেটা হচ্ছে বেলে পাথর, চুনা পাথর, বেলে পাথর বা চুনা পাথর, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে পাললিক শিলার উদাহরণ। ঠিক সেরকমভাবে রূপান্তরিত শিলার উদাহরণ মার্বেল, ফিলাইট, সিস্ট, কোয়ার্টজাইট, এগুলো হচ্ছে রূপান্তরিত শিলার উদাহরণ। ঠিক আছে, তো দেখো কি বলেছে, আগ্নেয় শিলার উদাহরণ বলতে বলেছে। আগ্নেয় শিলার উদাহরণ কি বললাম? গ্রানাইট, ব্যাসাল্ট, এগুলো হচ্ছে কিসের? সব এগুলো হচ্ছে আগ্নেয় শিলার উদাহরণ। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটি ওড়িশি নৃত্যের উৎপত্তি স্থল? মানে ওড়িশি যে আমাদের ক্লাসিক্যাল ডান্স আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা ক্লাসিক্যাল ডান্স। তোমরা জানো আমাদের টোটাল 8টা ক্লাসিক্যাল ডান্স আছে সঙ্গীত নাটক একাডেমি অনুসারে, এবং আমাদের যে মিনিস্ট্রি অফ কালচার সেই অনুসারে 9টা ক্লাসিক্যাল ডান্স আছে। তো ওই যে 8টা ক্লাসিক্যাল ডান্স আছে তার মধ্যে একটা হচ্ছে ওড়িশি। তো ওড়িশি ডান্সের যে উৎপত্তি স্থল মানে কোথা থেকে এই ডান্সটা এসেছে সেটা হচ্ছে উড়িষ্যা। উড়িষ্যার থেকে ওড়িশি ডান্স এসেছে, ঠিক আছে। এবং এই ওড়িশি ডান্সের একটা মেন যে ফিচার বা মেন যে বৈশিষ্ট্য ওড়িশি ডান্সের সেটা হচ্ছে ত্রিভঙ্গ মুদ্রা। ত্রিভঙ্গ মুদ্রাটা কি? দেখবে তোমরা যদি কৃষ্ণের কোনো ছবি দেখো, রাধাকৃষ্ণের, তো সেখানে দেখবে তিনি তার শরীরটাকে 3 ভাগে ভেঙেছেন, ঠিক আছে, এরকমভাবে। এই যে 3 ভাগে ভাঙা এটাকে বলা হচ্ছে ত্রিভঙ্গ। তো এই ত্রিভঙ্গ মুদ্রা হচ্ছে ওড়িশি ডান্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। এরপর কিছু গুরুত্বপূর্ণ ওড়িশি ডান্সারও আছে যেগুলো পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা হচ্ছে কেলুচরণ মহাপাত্র, খুব গুরুত্বপূর্ণ নাম, ঠিক আছে, কেলুচরণ মহাপাত্র। এই নামটা ওড়িশি ডান্সের সাথে তোমরা পাবে। 2 নম্বরে তোমরা দেখো সোনাল মানসিং, সোনাল মানসিং, ঠিক আছে। 3 নম্বরে তোমরা দেখতে পারো সংযুক্তা পাণিগ্রহী, সংযুক্তা পাণিগ্রহী। তাছাড়া আরও একটি নাম তোমরা বলো মাধবী মুদগল, ঠিক আছে, মাধবী মুদগল। তিনি শুধুমাত্র কিন্তু ওড়িশি ডান্সের সাথেই যুক্ত নন, তার সাথে তিনি কুচিপুড়ি ডান্সের সাথেও কিন্তু যুক্ত, ঠিক আছে, কুচিপুড়ি ডান্স। কুচিপুড়ি কোথাকার? কুচিপুড়ি হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশের, ঠিক আছে। আর তামিলনাড়ুর হচ্ছে ভারতনাট্যম, আর কেরালার হচ্ছে কথাকলি এবং মোহিনীআট্টম। দেখো কী ছিল এখানে অপশান? কেরালা। কেরালার কী কী বললাম? একটা হচ্ছে তোমার কথাকলি, আর একটা হচ্ছে মোহিনীআট্টম। অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি, আর তামিলনাড়ুর ভারতনাট্যম, ঠিক আছে। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, সেটা হচ্ছে দাস রাজবংশের শাসক গিয়াসউদ্দিন বলবন ড্যাশ উপাধি গ্রহণ করেছিলেন, ঠিক আছে। দেখো পরবর্তী প্রশ্ন কি আছে, বেকিং সোডার রাসায়নিক সূত্র কি? তোমরা দেখো কেমিস্ট্রি থেকে মানে সবথেকে বেশি যে প্রশ্নগুলো আসে সেগুলো হচ্ছে আমরা আমাদের যে দৈনন্দিন জীবনে যেগুলো ব্যবহার করি সেগুলোর রাসায়নিক নাম কি। ঠিক সেরকম একটা হচ্ছে বেকিং সোডা, যেটাকে আমরা খাবার সোডাও বলে থাকি, ঠিক আছে। দেখবে যারা চপ বা পকোড়ি করে তাদের যা তেলে ভাজা যেগুলোকে বলি শুদ্ধ ভাষায়, ঠিক আছে, তো সেখানে দেখবে বেসনের সাথে এক ধরনের সোডা মিশানো হয়, তাকে বলা হচ্ছে বেকিং সোডা। কারণ কি? সেটা মানে খাবারটাকে একটু ফুলায় দেয়, ঠিক আছে। তো বেকিং সোডা তার রাসায়নিক সংকেতটা কি বা নামটা কি? NaHCO3 নাকি NH4Cl নাকি Na2CO3 নাকি CaSO4? তো দেখো যে বেকিং সোডা তার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনাইট, ঠিক আছে, সোডিয়াম হাইড্রোকার্বনাইট, NaHCO3 এটা হচ্ছে
বেকিং সোডার রাসায়নিক সংকেত। এটাকে কিভাবে তৈরি করা হয় দেখো, এটাকে তৈরি করতে গেলে প্রথমে কি করতে হয়, Na2CO3 সোডিয়াম কার্বনেট প্লাস তার সাথে কার্বন ডাইঅক্সাইড এবং কিছু পরিমাণ জল মিশিয়ে কি তৈরি করা হয়, সোডিয়াম হাইড্রোকার্বনেট। ঠিক আছে, সোডিয়াম হাইড্রোকার্বনেট বা NaHCO3। ঠিক আছে, কি তৈরি হয়, NaHCO3। এটাকে যদি তোমরা ব্যালেন্স করো তাহলে এখানে একটা 2 দিতে হবে। ঠিক আছে, ঠিক সেরকমই আরও একটা উদাহরণ তোমাদেরকে দিচ্ছি যেটা প্রশ্নে আসে, যেমন একটা হচ্ছে কস্টিক সোডা। এটা ছিল কি, বেকিং সোডা। ঠিক কস্টিক সোডা কাকে বলা হয়, সোডিয়াম হাইড্রোক্সাইডকে কি বলা হয়, সোডিয়াম হাইড্রোক্সাইডকে বলা হয় কস্টিক সোডা। সোডিয়াম হাইড্রোক্সাইড, কস্টিক সোডা। এটা কিসের জন্য ব্যবহার করা হয়, এটা মনে রাখবে, সাবান তৈরিতে ব্যবহার করা হয়। সাবান তৈরিতে কি ব্যবহার করা হয়, কস্টিক সোডা, NaOH বা সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক সেরকম একটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিস। প্লাস্টার অফ প্যারিস CaSO4 ইন্টু হাফ H2O, এটা কি বলা হচ্ছে, প্লাস্টার অফ প্যারিস। আবার দৈনন্দিন জীবনে ব্যবহার করি একটা সবথেকে গুরুত্বপূর্ণ NaCl সোডিয়াম ক্লোরাইড। এটাকে আমরা কি বলি, নুন। আমরা যে নুনটা খাই তাকে কি বলা হয়, সোডিয়াম ক্লোরাইড। তো দেখো সেকেন্ড পার্টে এই কয়েকটা প্রশ্নই ছিল, সেগুলো তোমাদের সাথে আলোচনা করেছি এবং আশা করি তোমরা প্রত্যেকটা প্রশ্নকে বুঝতে পেরেছো, তার যে এক্সপ্লেনেশন সেটাও বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো ডাউট থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি তোমাদের মনে হয় যে কোনো কিছুতে আরও এক্সট্রা ইনফরমেশান দেওয়া যেত বা কোথাও কিছু বাদ পড়ে গেছে, তাহলে তোমরা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। এবং ক্লাসটা করার পর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো, কারণ কি তোমাদের কমেন্ট না পেলে আমি মোটিভেট হতে পারবো না। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম।